বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে, দিল্লির ভোটের আগে দাবি তুলল কেজরিওয়াল। দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার অরবিন্দ কেজরিওয়ালকে ফর্জিওয়াল অর্থাৎ জালিয়াত বলেছিলেন। তারপর আপ নেতৃত্বের এই তৎপরতা। দিল্লি বিধানসভা ভোটের আগে বিরোধী জোট ইন্ডিয়ায় ফাটল আরো চওড়া হলো। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি অর্থাৎ আপ বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলছে। ইতিমধ্যে জোটের সহযোগী দলগুলির কাছে এই বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। এখন প্রশ্ন, দিল্লি ভোটের আগে তাহলে কি ইন্ডিয়া জোটে বড়সড় ভাঙন আসন্ন? কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং অনেক শরিক বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ইন্ডিয়া জোটের মুখ করা হোক। এখন প্রশ্ন, তাহলে দিল্লি ভোটের আগে, বিধানসভা ভোটের আগে ইন্ডিয়া জোট কি টিকবে? ইন্ডিয়া জোট কি ভেঙে যেতে চলেছে? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, তাহলে কি ইন্ডিয়া জোটের ভাঙন প্রায় শেষের দিকে? কি বলবে? দেখো, লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটের কিন্তু কোনো বৈঠক আর আমি দেখিনি। তাও প্রত্যেকের একটা আশা ছিল যে লোকসভা ভোটের পর হরিয়ানার ভোটে যদি কংগ্রেস ভালো ফল করত তাহলে নিঃসন্দেহে আবার ইন্ডিয়া জোট জেগে উঠত। কিন্তু হরিয়ানা, তারপরে মহারাষ্ট্র ভোটের পর একদম ছত্রখান অবস্থা। হুম। ফলে এখনো ওই ঘোষিতভাবে, তুমি যদি বলো ঘোষিতভাবে এখনো হয়তো ভাঙেনি, কিন্তু অঘোষিতভাবে যদি ধরো, ইন্ডিয়ার জোট বলে, জোট মানে একসাথে চলা, তার কোঅর্ডিনেশন, সেগুলো আর এক্সিস্ট করছে না। এই যে ধরো, এই যে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে যে সংসদের যে শীতকালীন অধিবেশন হলো, সেখানে দেখেছিল জোটের কোনো, জোট মানে কি একসাথে করবে, একসাথে কোনো প্রস্তাব আনবে, সেখানে তুমি দেখো যে পদে পদে না না, বাধা, যে আমরা তো দেখেছি যে আদানি নিয়ে। সম্প্রতি সম্প্রতি শীতকালীন যে অধিবেশন হ্যাঁ, সংসদে দুকক্ষে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বেশ কয়েকজন শরিক আলাদাভাবে তাদের বিভিন্ন কর্মসূচি পালন একদমই করে তাই। এবং এবং কেউ যেতে- কংগ্রেসের হ্যাঁ, কংগ্রেসের নেতৃত্ব মানতে রাজি ছিল না। ছিল না। হ্যাঁ। ফলে ওই জোট যদি বলো, জোট কনসেপ্টটা ভোটের পর আর নেই। হুম। আর কি, আমি যদি Even জোট এই যে হিসেবে অমিত বলি শাহর যে ইন্ডিয়ার। অমিত শাহর যে বক্তব্য ছিল বি আর আম্বেদকরকে নিয়ে, এবং তার বিরুদ্ধে যে বিরোধীদের যে আন্দোলন বা সংগঠিত করেছে, সেখানেও কিন্তু ছন্নছাড়া অবস্থা আমরা দেখেছি। না, একদমই তাই। তৃণমূল তো যায়নি। হুম। তৃণমূল প্রথম থেকে শেষ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্ব পার্লামেন্টে মেনে নেয়নি, এবং তারা বলেছিল যে কংগ্রেসের সঙ্গে তারা অল ইন্ডিয়া লেভেলেও কোনো জোট করেনি। কারণ ওয়েস্ট বেঙ্গলে তো তারা কংগ্রেসের বিরুদ্ধেই লড়েছিল আর হুম। কি, সারা ইন্ডিয়া। ফলে তাই জন্য তারা অল আউট কংগ্রেসের বিরুদ্ধে গেছে। এবং তারপর যখন মহারাষ্ট্র ভোটেও কংগ্রেস হেরে গেল, মানে নাস্তানাবুদ হলো, তখন স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো আঞ্চলিক দল তাদের আর সেই স্পেস বা গুরুত্ব দিতে রাজি হচ্ছে না। এটা খুব স্বাভাবিক। এবার ধরো, এই যে আঞ্চলিক দল, যে সমস্ত আঞ্চলিক দল এই ইন্ডিয়া জোটে আছে, তারা প্রত্যেকেই তো ক্ষমতা এসেছে কংগ্রেসের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দখল করেই। হুম। তাদের রাজনৈতিক, ধরো আপ দিল্লিতে এসেছে কংগ্রেসকে হারিয়ে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছেন কংগ্রেসকে ধূলিসাৎ করে। তুমি যদি যাও বা বিহারে, আজকে লালু প্রসাদ যাদব যে বাড়া কংগ্রেসের ভোট ব্যাংক নিয়ে। একইভাবে তুমি আসো হচ্ছে উত্তরপ্রদেশে, আজকে সমাজবাদী পার্টির যে উত্থান, কংগ্রেসকে ভোট ব্যাংক, মুসলিম ভোট বা দলিত ভোটকে ভেঙে। ফলে যখনই এই আঞ্চলিক আর কি ভোটগুলো হবে, যখনই বিধানসভার ভোটগুলো হবে, কেউ কাউকে স্পেস ছাড়তে রাজি নয়। প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল, এবং কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়। ঠিক এখানেও তাই হচ্ছে। এখানে দাঁড়িয়ে কেজরিওয়াল কোন বা কংগ্রেস, এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে। লোকসভার ভোটে তারা একসাথে লড়লেও বিধানসভার ভোটে অনেক আগেই বলে দিয়েছিল যে কোনো অবস্থাতেই কেউ কার আহ, জমি ছাড়বে না। কেউ কারোর সঙ্গে জোট করবে না। ফলে ত্রিমুখী লড়াই হচ্ছে, এবং কেউ কাউকে এখানে আরো জমি একটা ছাড়বে না। প্রশ্ন আছে যে হরিয়ানা আর মহারাষ্ট্র যদি সত্যি সত্যি কংগ্রেসের পালে যেত বা কংগ্রেস ভালো রেজাল্ট করতো, ক্ষমতায় আসতো, সেক্ষেত্রে কিন্তু তখন পরিস্থিতিটা একটু ভিন্ন না, হতো। তাহলে তখন কংগ্রেসই টার্ম সেট করতো। হুম। কংগ্রেস যদি আসতো তাহলে এখানে কংগ্রেসই বলে দিত যে, তাহলে হয়তো দেখা যেত জোটটাও হতো। হুম। তাহলে কংগ্রেসের পালে একটা হাওয়া থাকতো।
হুম, তখন কংগ্রেসেরই টার্ম সেট করতো। তখন এই দিল্লি বিধানসভা হোক বা, এবং যখন আজকে ধরো লালু প্রসাদ যাদব, আমরা দুদিন আগেও দেখেছিলাম লালু প্রসাদ যাদব হাসতে হাসতে বলছে রাহুল গান্ধীর মেয়েও সে ঠিক করে দেবে, তার মা তাকে বিয়ের জন্য বলছে, যার এতটাই ফ্যামিলি রিলেশন। লালু প্রসাদ যাদবের বাড়ি গিয়ে আমরা দেখেছিলাম একটা ভিডিওতে রাহুল গান্ধী রান্নাও করছে, কি কি বানাচ্ছিল খাবারটা আমার মনে নেই। সেই লালু প্রসাদ যাদব এখন ঘুরে, যেহেতু সেখানেও ভোট আসছে কংগ্রেসের ওপর চাপ রাখার জন্য, সে বলছে যে মমতার পাশে সেও দাঁড়াচ্ছে। কারণ তো একটাই, কারণ বিহার পলিটিক্সে এখনো কে কটা আসন নেবে তার ঠিক হয়নি, সে কংগ্রেসের ওপর একটা চাপ দিয়ে রাখলো। একদম তো সহজ অঙ্ক, এটা তো চাপের খেলা। সে এইখানে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র কেজরিওয়ালকে ফরজিওয়াল সেটা না, কেজরিওয়ালকে অ্যান্টি ন্যাশনাল বলেছে। হুম, হুম। আজকে ভাবো একটা জোট, তারা যারা দুদিন শুধু আগে তাই নয়, একসাথে যে যে লোকপাল বিলের উপর নির্ভর করে ক্ষমতায় এসেছেন কেজরিওয়াল, এখনো কেন সেই জনলোকপাল বিল পাশ করা হলো না দিল্লি এবং পাঞ্জাবে, তাই নিয়েও প্রশ্ন তুলেছেন অজয় মাকেন, কংগ্রেস। হ্যাঁ, কিন্তু সব থেকে যেটা স্ট্রং স্টেটমেন্ট, হুম, সেটা হচ্ছে দুদিন আগে তুমি যারা লোকসভায় একসাথে লড়লে, তাহলে তুমি একটা অ্যান্টি ন্যাশনাল ফোর্সের সঙ্গে একসাথে লড়লে। হুম, এই যে ধরো আমরা কি দেখলাম, যখন ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধী লড়েছিল, তখন সিপিএম পলিট ব্যুরো মেম্বার এবং সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালের পিনারাই বিজয়ন, তিনি কি বললেন, যে যে সমস্ত জামাত, যে মৌলবাদী সংগঠন, তাদের ওখানে পিএফআই, তাদের সমর্থনে লড়ছেন হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী। দুদিন আগে আরেক সিপিএম পলিট ব্যুরো মেম্বার, তিনি বললেন রাহুল এবং প্রিয়াঙ্কা এখানে যারা কট্টরপন্থী মুসলিম তাদের ভোটে জিতেছে। এবং বিজয়ন বলেছিলেন কংগ্রেসকে ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। লোকসভা ভোট চলে যাওয়ার পরে যে বললাম বিধানসভায় কেউ কাউকে জমি ছাড়বে না, কিন্তু যে স্টেটমেন্ট গুলো যারা দিচ্ছে অ্যান্টি ন্যাশনাল বলছে, যে পরবর্তীকালে এরা যখন জোটগুলো করবে বা আবার যেই মানুষের কাছে যাবে, তখন তো এই কথাগুলো থেকে যাবে। তাহলে তুমি লোকসভায় তুমি অ্যান্টি ন্যাশনাল ফোর্স, তাদের সঙ্গে তো কংগ্রেসের কাছে প্রশ্ন আসবে তুমি হাত মিলিয়ে শিখলে কেন। একইভাবে সিপিএম এর কাছে প্রশ্ন আসবে, তাহলে তুমি কংগ্রেসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলও বাকি করে জোট করবে। তাই রাজনীতিতে দেখো, শেষ কথাটা হচ্ছে আর কি, সংসদীয় রাজনীতিতে জয়। ফলে সংসদীয় রাজনীতিতে তুমি যদি জয় ছিনিয়ে আনতে না পারো, আলটিমেট যেরকম আবার এরকম যে কোনো শক্তি ক্রমাগত ক্ষমতার বাইরে যদি থাকতে থাকে, সে ভেঙে যাবেই। এবার যে প্রশ্নটা হচ্ছে, ধরো ইন্ডিয়া জোট, এটা এখনই বলার মতো অবস্থা হয়নি। এখনই তুমি যদি বলো আর কি, সরকারিভাবে হয়তো ভাঙেনি, কিন্তু সরকারি ভাগে না ভাঙলেও কোনো জোট নেই, কোনো কর্মসূচি নেই, কিছুই নেই। পার্লামেন্টই এক হতে পারলো না, তারা সবাই মিলে কি কর্মসূচি নেবে, যে যার মতো কর্মসূচি নিয়ে যাচ্ছে। কিন্তু এই বিহার এবং দিল্লি, এই দিল্লি। দুটো জায়গায় যদি যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে একেবারে লিখে রাখতে পারো, এরা কিন্তু সেদিনই ভেঙে যাবে, আর থাকবে না। কারণ কংগ্রেসের সঙ্গে থেকে তো আর লাভ নেই। হুম, পরের বছর যেখানে ধরো গুজরাটে ভোট, ওই সব জায়গায় তো আসার কোনো এ নেই, সুযোগই নেই। হুম। তো ফলে, এবং সেখানে গুজরাটও আপ আছে, আপ তাদের মতো করে বাড়ার চেষ্টা করবে, কংগ্রেসের ভোট ব্যাংকে থাবা বসানোর চেষ্টা করবে। তো এই ভোটে যদি, হ্যাঁ, এবার যদি ধরো বিহারে একরকম রেজাল্ট হয়, আবার যদি আহ, দিল্লিতে আর একরকম রেজাল্ট হয়, সেক্ষেত্রে হয়তো জোট আগামী দিনে কতদিন যাবে, তখন পারমুটেশন আর কি কম্বিনেশন হতে পারে। কিন্তু যদি দুটো জায়গাতেই বিজেপি বা একটা ক্ষমতার একটা বিজেপি জোট নিয়ে ক্ষমতায়, তাহলে কিন্তু তুমি লিখে রাখতে পারো জোটের দা এন্ড, ইন্ডিয়া জোটের। আহ, এখানে এই যে কংগ্রেসের মতো ইন্ডিয়ার বাইরের দল অর্থাৎ বিরোধী জোটের মুখ হিসেবে মমতাকে তুলে ধরার পক্ষে যারা সওয়াল করেছেন, সেখানে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলছেন বিরোধী মঞ্চের নেতৃত্বের দাবি জানাতে পারেন মমতা। আহ এটা যেমন একদিকে ছিল, এবার সরাসরি ইন্ডিয়ার অন্যতম শরিক আপ কংগ্রেসের বিরুদ্ধে আহ মাঠে নামলো। ফলে ইন্ডিয়া মঞ্চের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল রাজনৈতিক শিবিরে। এখন দেখার যে আগামী দিনে কি হতে চলেছে, বিশেষ করে দিল্লি নির্বাচন, তারপরে বিহার নির্বাচন, তারপরে কি আদৌ এই জোটের কোনো অস্তিত্ব থাকবে। INDIA হঠাৎ করে যে জোট হয়েছিল, সেই জোটের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।